সংবিধানে বহুত্ববাদ চায় না জামায়াত। সরকার রাষ্ট্রপতির মেয়াদ 4 বছরের পক্ষে নয়। দলটি একমত। দ্বিকক্ষ সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দাবি। বহুত্ববাদকে আমরা টোটালি বাদ দেওয়ার জন্য বলে দিয়েছি। প্রধানমন্ত্রী দুইবারের বেশি একই পদে থাকতে পারবেন না। পিআর সিস্টেমে নির্বাচনের কথা আমরা বলছি। সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র রুখতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপির। প্রধান উপদেষ্টার মামলা বাতিল হলে বিএনপি নেতাকর্মীদের কেন নয়, প্রশ্ন রিজভীর। প্রধান উপদেষ্টা তাদের যদি প্রত্যাহার হয়ে যায় আর আমাদের নেতাকর্মীর নামে মামলা 60 লাখ। এই দেশের মানুষ ঠিক করবে এই দেশ কারা চালাবে, এবং সেটার জন্য নির্বাচন দরকার। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত জুড়ে ব্যাপক ধরপাকড়। গুজরাটে 1000-এর বেশি বাংলাদেশি আটক। ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু। বৈদ্যুতিক গোলযোগে 1.25 ঘন্টা বন্ধ ছিল মেট্রো রেল। হাজারো যাত্রীর চরম দুর্ভোগ। খুলনায় পাওয়ার গ্রিড বিপর্যয়। 21 জেলায় 2 ঘন্টা ভোগান্তির পর ফিরছে বিদ্যুৎ। বৈশাখের প্রখর রোদে পুড়ছে মাঠ ঘাট। উত্তর দক্ষিণের 11 জেলায় বইছে তাপপ্রবাহ। লোডশেডিং সহনীয় রাখতে এলএনজি ও কয়লা আমদানি বাড়ানোর পরিকল্পনা সরকারের। চোখের জলে পোপ ফ্রান্সিসকে শেষ বিদায়। অন্তিম যাত্রায় ভ্যাটিকানে লাখো মানুষের ঢল। শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতারা। সংবিধানে বহুত্ববাদ চায় না জামায়াত ইসলামী। সরকার ও রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর নয় 5 বছরই রাখার পক্ষে দলটি। ঐকমত্য কমিশন প্রস্তাবিত দ্বিকক্ষ সংসদে একমত জানিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দাবি করেছে জামায়াত। রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় শনিবার প্রস্তাব নিয়ে মতামত তুলে ধরে বাংলাদেশ জামায়াত ইসলামী। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংস্কারের উদ্যোগ শুধু সরকারের নয়, বাংলাদেশের সব নাগরিকের। এর সাফল্য নির্ভর করছে দলগুলোর সদিচ্ছার উপর। রাষ্ট্র সংস্কারের জন্য সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ সরকারের উদ্যোগ নয়। আসলে এটি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল। 7 ঘন্টা বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, সরকার ও রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর করার পক্ষে নন তারা, তবে দ্বিকক্ষ সংসদের প্রস্তাবে একমত। প্রধানমন্ত্রী দুইবারের বেশি একই পদে থাকতে পারবেন না। ক্যামেরাল সিস্টেম ইন দ্য ইলেকশন, সেটা হচ্ছে উচ্চ কক্ষ থাকবে, নিম্ন কক্ষ থাকবে। পার্লামেন্ট যেটা এখন যেটা আমরা যে সিস্টেমে যাচ্ছি, এটা নিম্নকক্ষ হবে এবং তারপরে আর একটি উচ্চ কক্ষ থাকবে, যেটা কোনো কোনো দেশে সিনেট নামেও এটাকে অভিহিত করা হচ্ছে। সংখ্যানুপাতিক হারে ভোটের দাবি জানিয়ে জামায়াত বলছে, সংবিধানে বহুত্ববাদের প্রস্তাবে একমত নন তারা। আমরা শুরু থেকেই যে রিফর্মস প্রস্তাবনা দিয়েছিলাম, সেখানে পিআর সিস্টেমে নির্বাচনের কথা আমরা বলেছি। বহুত্ববাদকে আমরা টোটালি বাদ দেওয়ার জন্য বলে দিয়েছি। আমরা আরেকটা প্রস্তাব করেছি, যেটা পুরানো প্রস্তাব ছিল, সংবিধানে ছিল, যে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার জন্য। বৈঠকে অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সহ 10 সদস্যের প্রতিনিধি। তারা জানান, কমিশনের সঙ্গে আরও বৈঠক হবে। আমরা প্রায় 5টা পর্যন্ত আলোচনা করেছি, আমাদের আলোচনা অসমাপ্ত আছে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হলে বিএনপি নেতাকর্মীদের কেন নয়, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র রুখতে দ্রুত নির্বাচন দেওয়ারও আহ্বান অন্য নেতাদের। নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু অবাধ নির্বাচনের দাবিতে 1 যুগের বেশি সময় ধরে আন্দোলনে বিএনপি। জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে ডক্টর ইউনূসের কাছে আগামী নির্বাচনের রোডম্যাপের দাবি জানিয়ে আসছে দলটি।
এরই ধারাবাহিকতায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের ব্যানারে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন হয়। বিএনপি নেতারা বলেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা ঠিক হবে না। রাষ্ট্রবিরোধী সব ষড়যন্ত্র মোকাবেলায় ও দেশ রক্ষায় দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। দেশে ওই ফ্যাসিবাদ ফিরে আসবে না, ওই সীমান্তের ওপার থেকে ঠিক করে দেবে না কারা বাংলাদেশ চালাবে। এই দেশের মানুষ ঠিক করবে এই দেশ কারা চালাবে, এবং সেটার জন্য নির্বাচন দরকার। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন সরকারের এমন বক্তব্য বিভ্রান্তিমূলক। বিগত স্বৈরাচারী সরকারের আমলে বিএনপির বিরুদ্ধে হওয়া রাজনৈতিক মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। পেন্ডুলামের মধ্যে ডিসেম্বর না জুন, এর মধ্যে দোল খাচ্ছে কেন? এটা সুস্পষ্ট করুন, এটা কথা বলতেই পারে। আজকের যিনি প্রধান উপদেষ্টা তার উপরে হচ্ছে, দুই একজন উপদেষ্টার উপরেও নিপীড়ন নির্যাতন হচ্ছে, কিন্তু কথা হলো যে তাদের যদি প্রত্যাহার হয়ে যায় তাহলে আর আমাদের নেতাকর্মীর নামে মামলা 60 লাখ। সরকারের কয়েকজন উপদেষ্টা ও তাদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়েও কড়া সমালোচনা করেন বিএনপি নেতারা। মোটা দড়ির মধ্যে গোটা জাতি। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। সন্ধ্যায় রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে এই বৈঠক হয়। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট আমলে 15 বছর চীনের সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব হয়নি। এখন দেশটির কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক গভীর হচ্ছে, আলোচনা ফলপ্রসূ হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখে চীন। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ, এমন মনোভাব তুলে ধরেন চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা। পরে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জানান, নির্বাচনের বিষয়ে ব্রিফ করেছেন বিএনপি মহাসচিব। বিএনপি ছাড়াও কয়েকটি দলের সঙ্গে বৈঠক করেছেন সফররত প্রতিনিধি দলের সদস্যরা। নারী সংস্কার কমিশনের প্রতিটি সুপারিশ ইসলামের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে এই কমিশন বাতিল ও সদস্যদের বিচারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। বিকেলে ভারতের ওয়াকফ আইন সংস্কারের নামে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দেশে নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আয়োজিত গণমিছিলের আগে সমাবেশে তিনি এই দাবি জানান। প্রয়োজনীয় সংস্কার শেষে আগে স্থানীয় নির্বাচনের দাবি তার। সংস্কারের দাবিতে অচিরেই মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি। নারী নীতির প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্মবিরোধিতা করা হয়েছে। ইউনূস সরকারের কে হটাবার এটা চক্রান্ত, সবগুলো ভারতের দালাল। এই প্রস্তাব দেওয়ার সাহস কিভাবে পেয়েছে বাংলাদেশে? ওদেরকে বিচার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এই ঢাকার বুকে প্রকাশ্য থেকে বিচার করতে হবে, যেন ভবিষ্যতে এই ধরনের কোন প্রস্তাব আনতে কেউ সাহস না পায়। অচিরেই আমরা মাস ঢাকা করবো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঢাকায় জমা করবো। আগে সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। সংস্কারের বাহিরে বাংলাদেশের মানুষ কোন নির্বাচন মানবে না, মানতে পারে না। রাজনীতিতে যোগ দিতে এখনই উপদেষ্টার পদ ছাড়ছেন না আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেছেন, নতুন দলে যোগ দেওয়ার বাধ্যবাধকতা নেই। বিকেলে পিডিবিএফ এর নিয়োগ পরীক্ষা পরিদর্শন করে তিনি আরও জানান, টিআইএন না থাকায় আয়কর জমা দিতে পারেননি। শনিবার বিকেলে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিএফ নিয়োগ পরীক্ষায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন। জানান, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনীতিতে যোগ দিতে এখন উপদেষ্টার পদ ছাড়ার সিদ্ধান্ত নেননি। এনসিপিতে যোগ দেওয়ার বাধ্যবাধকতাও নেই। কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি, কিংবা কখন যুক্ত হব সেটাও এখনো আসলে অনেকটাই আনসার্টেইন। তবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নাই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব। আয়কর জমা না দেওয়ার প্রশ্নের মুখে এর জবাব দেন উপদেষ্টা আসিফ। দাবি করেন, মিডিয়াকে চাপ দিয়ে তার সাবেক এপিএস সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। পদত্যাগ আর সরিয়ে দেওয়া তো এক জিনিস না, কিন্তু গণমাধ্যমে বিষয়টা দুঃখজনকভাবে সরিয়ে দেওয়া এসেছে। আয়কর জমা দিতে হলে তো আপনার 3 নম্বর 1 বছর আগের থাকতে হয়। তো 1 বছর আগে তো আমার 3 নম্বর নেই, স্বাভাবিকভাবে আমি একজন স্টুডেন্ট।
তো আমার তো আয়কর জমা দেওয়ারও সুযোগ নেই। বিসিবির সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে বোর্ডের তহবিল অন্য ব্যাংকে স্থানান্তর নিয়ে নানা সমালোচনার জবাব দেন ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে থাকা আসিফ মাহমুদ। যেই ব্যাংকগুলো থেকে অর্থটা আসলে অন্য ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে, ওই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের মানে হলুদ সংকেতমূলক ব্যাংক ছিল, মানে যেগুলো ঝুঁকিপূর্ণ ব্যাংক। তো বিসিবি কিংবা যে কোনো প্রতিষ্ঠানের টাকা, ইভেন আপনার নিজের টাকা আপনি কোনো ঝুঁকিপূর্ণ ব্যাংকে তো রাখতে চাইবেন না। পিডিবিএফ নিয়োগে বিগত সময়ের স্বজনপ্রীতি হলেও এবার স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। নির্বিচারে বনের গাছ কেটে স্থাপনা নির্মাণ, গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান, অর্ধ শতাধিক অবৈধ বসতবাড়ি ও স্থাপনা উচ্ছেদ, 4 একর বনভূমি দখলমুক্ত। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত জুড়ে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। গুজরাটে অভিযান চালিয়ে 1000-এর বেশি বাংলাদেশিকে আটকের দাবি করেছে নিরাপত্তা বাহিনী। তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছে স্থানীয় প্রশাসন। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত জুড়ে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। এরই ধারাবাহিকতায় শুক্রবার অভিযান চালিয়ে 1000 বাংলাদেশিকে আটকের দাবি করেছে গুজরাট সরকার। গুজরাটের আহমেদাবাদ ও সুরাটে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয় বলে রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভির বরাত দিয়ে খবর প্রকাশ করে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়েছে, গুজরাটের আহমেদাবাদ থেকে কমপক্ষে 890 বাংলাদেশি এবং সুরাটে 134 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গুজরাটে এখন পর্যন্ত এটিই বৃহত্তম অভিযান বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি। গুজরাটে বসবাসরত অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন তিনি। এই নির্দেশ উপেক্ষা করে রাজ্যে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের গ্রেফতারের পর নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে সতর্ক করেন। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন গুজরাটের এই মন্ত্রী। তার দাবি, গ্রেফতারকৃত বাংলাদেশিরা গুজরাটে যাওয়ার আগে ভারতের বিভিন্ন অঞ্চলে অবস্থান করেন। সেখানে তারা জাল নথি ব্যবহার করেছিলেন। বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে অনেকেই মাদক চোরাচালান ও মানব পাচারের সঙ্গে জড়িত। সম্প্রতি গ্রেফতার করা 4 বাংলাদেশির মধ্যে 2 জন আল কায়েদার স্লিপার সেলে কাজ করেছেন দাবি করে হর্ষ সাংঘভি বলেন, গুজরাটে এই বাংলাদেশিদের কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে। আটক বাংলাদেশিদের শিগগিরই নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ভারতে ও গুজরাটের বিভিন্ন অঞ্চলে তারা পৌঁছানোর জন্য যে জাল নথি ব্যবহার করতেন সেই বিষয়ে তদন্ত করা হবে। একই সঙ্গে যারা তাদের জাল নথি তৈরি করে দিয়েছেন তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বৈদ্যুতিক গোলযোগে 1.25 ঘন্টা বন্ধ ছিল মেট্রো রেল। হঠাৎই মেট্রো সেবা বন্ধ হওয়ায় স্টেশনে হাজারো যাত্রীর ভোগান্তি পৌঁছায় চরমে। ত্রুটি কাটিয়ে সন্ধ্যা 6:45টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। হঠাৎ বন্ধ হয়ে যায় মেট্রো রেল সেবা। প্রথম পর্যায়ে স্টেশনে 10 থেকে 15 মিনিট করে আটকে থাকে ট্রেন। এক পর্যায়ে সব যাত্রীদের নেমে যেতে বললে ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছায়। কর্তব্যরত স্টাফরা জানান, শনিবার বিকেল 5:10 বৈদ্যুতিক গোলযোগে বন্ধ হয়ে যায় মেট্রো রেল সেবা। যাত্রীদের অভিযোগ, যান্ত্রিক ত্রুটির বিষয়ে কর্তৃপক্ষ স্পষ্ট করে না জানানোয় বাড়ে ভোগান্তি। উপরে আসলাম, শুনলাম এই টিকিট যিনি দিচ্ছেন উনি বললেন যে মেন লাইনে বৈদ্যুতিক সমস্যা হয়েছে, এই জন্য আর কি মানে দেরি হচ্ছে। প্রায় আধা ঘন্টার যাবত এখানে দাঁড়ায় আছি, কিন্তু তাদেরকে জিজ্ঞেস করতেছি, তারা বলতেছে বিদ্যুৎ নেই। কিন্তু আসলে টাইমটা যদি বলতো তাহলে আমরা ওয়েট করতে পারতাম। তারা টাইমও বলতেছে না, বলতেছে কখন আসবে সেটাও বলতে পারতেছে। অফিস করে বাসায় ফিরতে চাচ্ছে, এই সময় যদি সব অফ থাকে, দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। অ্যাটলিস্ট কোনো নোটিশ বা কিছু তো থাকা উচিত। ইভেন নিচ থেকে উপরে হচ্ছে, নো ওয়ান সেইং যে মেট্রো বন্ধ বা কিছু। ভোগান্তি আসলে একটা দেশের এত সর্বোচ্চ এত সুন্দর ট্রান্সপোর্ট যদি এভাবে হঠাৎ করে হয়ে যায়, আসলে এটা দুর্ভাগ্য ছাড়া কিছুই না। অবশেষে 1.25 ঘন্টা বন্ধ থাকার পর সন্ধ্যা 7টার দিকে আবারও চালু হয় মেট্রো রেল। টিকিট বিক্রি শুরু করে কর্তৃপক্ষ। খবর পেয়েই স্টেশনে হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা। বৈদ্যুতিক ত্রুটির বিষয়ে ডিটিএমসিএল কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। পাওয়ার গ্রিডের বিপর্যয়ের কারণে খুলনাসহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় 3 ঘন্টা লোডশেডিংয়ের পর স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ। সন্ধ্যা 6:30 থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। রাত 8:30টার পরেই বিদ্যুৎ আসতে শুরু করে। খুলনা অঞ্চলের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান
ওজোপাডিকো জানিয়েছে সন্ধ্যা থেকে লোড না পাওয়ায় বিদ্যুৎ সরবরাহ করা যায়নি। আর পাওয়ার গ্রিড কোম্পানি বলছে গোপালগঞ্জ থেকে ত্রুটি হওয়ায় সিস্টেমে বিপর্যয় হয়। কারেন্ট না থাকলে তো বুঝেন যে গরমে সব ভাসে যাচ্ছে গামটা বেড়াবে পড়তেছে, এটা তো জন দুর্ভোগ। মোবাইলে লাইট জ্বালায়, মোবাইলেও চার্জ নেই, মানে বেচা কিনা করতে খুবই একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দোকানেও বসতে পারতেছি না, তা বেচা কেনার তো এখানে প্রশ্নই আসে না। আবার মনে করেন রাত্রে যদি কারেন্ট না থাকে তো আর বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের মানে বসবাসের অযোগ্য হয়ে গেল। বৈশাখের প্রখর রোদে পড়ছে মাঠ ঘাট, তীব্র গরমে ছন্দপতন ঘটছে স্বাভাবিক জীবনযাত্রায়। অসহনীয় গরম উপেক্ষা করেই কাজে ছুটতে হচ্ছে শ্রমজীবীদের। তবে প্রয়োজন ছাড়া বের হচ্ছে না অনেকে। আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর দক্ষিণের 11 জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গ্রীষ্মের আকাশে গনগনে সূর্য, চড়ছে তাপমাত্রার পারদ, অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বৈশাখের খরতাপে পুড়ছে দেশের বিভিন্ন জেলা। অসহনীয় গরম উপেক্ষা করেই কাজে ছুটতে হচ্ছে শ্রমজীবীদের। খেটে খাওয়া এসব মানুষের নাভিশ্বাস অবস্থা। একটু স্বস্তি পেতে রাস্তার পাশেই বিশ্রাম নেন কেউ কেউ। পিপাসা মেটাতে অনেকে ছুটছেন শরবত কিংবা ডাবের দোকানে। ঘরেও থাকা যাচ্ছে না, বাইরেও থাকা যাচ্ছে না, প্রচুর গরমে অনেক খারাপ অবস্থা। দেখা যাচ্ছে উপরে রোদের তাপ, নিচে হচ্ছে যে রাস্তার তাপ। হাঁটতে গেলে ফসা পড়ছে মনে হচ্ছে পায়ের, এই ধরনের। অনেকদিন ধরে বৃষ্টিও নাই, মানে মেঘলাও হয় না, যে পরিমাণ গরম। গরমের দাপটে প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না অনেকেই। প্রায় 40-এর কাছাকাছি তাপমাত্রা চলতেছে কিছুদিন থেকে। গরমটা এক্সেস বেশি হয়ে গেছে, এই জন্য রোডে থাকাও কষ্টকর হয়ে যাচ্ছে। ছাতা ক্যারি করতে হচ্ছে, আবার হচ্ছে পানির বোতল ক্যারি করতে হচ্ছে। প্রায় হচ্ছে ক্লাসে যাচ্ছি তো অনেক ঘেমে যাচ্ছি। দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। যেমন ক্লাসরুমে যদি আমরা যাই, গরমের কারণে ক্লাসরুমে আমাদের ব্যাঘাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে রাজশাহী বিভাগ সহ দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে। কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। 55% আর্দ্রতা বেশি হয়, গরম অনুভূত হচ্ছে প্রচন্ড আকারে। বৃষ্টি না হওয়া পর্যন্ত এই গরম অব্যাহত থাকবে। মৃদু তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এবারের গরমে লোডশেডিং থাকলেও তা সীমিত রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। সকালে বিদ্যুৎ ভবনে FERB আয়োজিত সেমিনারে তিনি বলেন, বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় রাখতে পর্যাপ্ত জ্বালানির যোগানে জোর দেওয়া হচ্ছে। এছাড়া বিদ্যুৎ সরবরাহে গ্রাম শহরে বৈষম্য না রাখার আশ্বাসও দেন উপদেষ্টা। জানান, বড় অঙ্কের বকেয়া পরিশোধের কারণে আগামী বছর ভর্তুকি কমবে বিদ্যুৎ ও জ্বালানিতে। দীর্ঘদিন ধরে ধুঁকছে দেশের জ্বালানি খাত। চাহিদা আর যোগানে ব্যবধান বাড়ছে দিন দিন, যার বিরূপ প্রভাব পড়ছে শিল্প খাত, বিদ্যুৎ উৎপাদন, যানবাহন সহ যাপিত জীবনের নানা ক্ষেত্রে। সংকটের তীব্রতার পাশাপাশি অস্বস্তি বাড়াচ্ছে বাড়তি দামের বোঝা। দেশের জ্বালানি খাতের এ দশা থেকে উত্তরণ আর আগামীর করণীয় বিষয়ে সেমিনারের আয়োজন করে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ FERB। শনিবার বিদ্যুৎ ভবনে আয়োজিত এই সেমিনারে জ্বালানি নীতি সংস্কারের তাগিদ দেন বিশেষজ্ঞরা। বলেন, আমদানি নির্ভরতা কাটিয়ে জোর দিতে হবে নিজস্ব জ্বালানি অনুসন্ধানে। আপনারা কোনোভাবেই LNG-কে উৎসাহিত করবেন না। যদি অর্থের দরকার হয় তাহলে অন্য যে কোনো জায়গা থেকে অর্থ নিয়ে এসে গ্যাস এক্সপ্লোরেশনের জন্য অর্থ প্রাধিকার পাওয়া উচিত। দেশে আজ এক গভীর জ্বালানি সুবিচার সংকটের মুখোমুখি। জ্বালানি খাতের দুর্নীতি দূর করা, গণবান্ধব জ্বালানি রূপান্তর নীতির কার্যকারিতা বৃদ্ধি করা, এসবই জনগণ চায়। সেমিনারে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান, আগের সরকারের রেখে যাওয়া বিপুল বকেয়া অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। এতে নিশ্চয়তা মিলেছে পর্যাপ্ত জ্বালানি সরবরাহের। উপদেষ্টার আশ্বাস, এবারের গরমে সহনীয় থাকবে লোডশেডিং। বাড়তি LNG আনার চেষ্টা করতেছে, তারপরে হচ্ছে যে কোলগুলোর জেনারেশন করার চেষ্টা করছে। আমরা আশা করি যে আমরা এটা ম্যানেজ করতে পারবো এবং লোডশেডিং হবে না এটা বলবো না, কিন্তু লোডশেডিংটা সহনীয় মাত্রায় থাকবে। আরেকটা হচ্ছে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য থাকবে না। সম্প্রতি নতুন শিল্প গ্রাহকদের ক্ষেত্রে গ্যাসের দাম বাড়ানোর সমালোচনা হচ্ছে নানা মহলে। এ বিষয়ে নিজের ব্যাখ্যা তুলে ধরেন উপদেষ্টা। থালাও একটা যে আমরা দেশে বিনিয়োগ কোথায় বিনিয়োগ বন্ধ হলো, আর বলছি ডিসক্রিমিনেশন, কিসের ডিসক্রিমিনেশন? অথচ আমার কাছে তো বেশি দামে নেওয়ার জন্য 600-700 অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, বিনিয়োগ বন্ধ হলোটা কোথায়? আমি যদি যে মোর এফিশিয়েন্ট, যার গ্যাসটা বেশি প্রয়োজন, সে তাকে যদি দিই,
এবং সে যদি এটা বেশি দামে নিয়ে থাকে তাহলে এখানে ডিসক্রিমিনেশনটা কোথায়? জ্বালানি উপদেষ্টা জানান, আগামীতে বাড়তি এলএনজি আনলে দাম কমিয়ে রাখার প্রতিশ্রুতি মিলেছে প্রধান উপদেষ্টার কাতার সফরে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নিয়মিত যাতায়াত গুলশান বনানীর 5 তারকা হোটেলে ব্যবহার করেন 1.5 লাখ টাকার ঘড়ি। 6 বছরের ব্যবধানে অন্তত মানি লন্ডারিং করেছেন 22 কোটি টাকা। এমন অভিযোগ এলজিইডির জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী রাশেদুল আলমের বিরুদ্ধে। দুদকের অনুসন্ধানে এই দুর্নীতি উঠে আসায় তার বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে। তাসলিম তৌহিদের রিপোর্ট। রাশেদুল আলম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী। ঘুষ দুর্নীতির অভিযোগে সম্প্রতি আলোচনায় এসেছেন। ডাচবাংলা ব্যাংকে রাশেদুল ও তার স্ত্রী শিক্ষিকা অপর্ণা রানী দাস হঠাৎ 10 কোটি টাকা জমা ও উত্তোলন করায় গোয়েন্দা প্রতিবেদনের সূত্র ধরে অনুসন্ধানের নামে দুদক। বেরিয়ে আসে 50,000 টাকা বেতনের চাকরিজীবী রাশেদের বিলাসী জীবনের গল্প। দুদকের অনুসন্ধানে উঠে আসে 5 তারকা হোটেলে নিয়মিত যাতায়াত করতেন রাশেদ। ব্যবহার করতেন 1.5 লাখ টাকার ঘড়ি। অন্তত 22 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছেন রাশেদুল দম্পতি। শেয়ার বাজারে আছে প্রায় 4 কোটি টাকার বিনিয়োগ। বসুন্ধরা আবাসিক এলাকায় 4 কাঠা জমি কিনে 6 তলা বাড়ি নির্মাণের নকশাও তৈরি করেন রাশেদুল। স্ত্রী কিশোরগঞ্জ সরকারি কলেজের শিক্ষিকা হলেও তার অবৈধ সম্পদ 60 লাখ টাকার বেশি। এই দম্পতির বিরুদ্ধে 4.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পাওয়ায় 2টি মামলা করতে যাচ্ছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন, ঠিকাদারদের যোগসাজশে লুটপাটে জড়িত প্রকৌশলীদের একটি অংশ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দুদকের সাবেক এই মহাপরিচালকের। পার্সেন্টেজের ভাগ নিচের থেকে উপর পর্যন্ত যায়, এটা একটা বড় কারণ, এবং ঠিকাদারদের সাথে তারা আপনার আতাত করে ফেলে। দুর্নীতির মাধ্যমে সম্পদ যে অর্জন হচ্ছে সেইগুলো যদি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া না যায়, তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা না যায়, এই দৃষ্টান্তগুলো যদি না দেখানো যায়, তাহলে কিন্তু এই প্রবণতাটা থেকেই যাচ্ছে এবং এই প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অভিযুক্ত রাশেদ স্ত্রীসহ নিউজিল্যান্ডে শিক্ষা ছুটিতে থাকায় তাদের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। ইতোমধ্যে রাশেদুলের ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আগামী বর্ষায় চট্টগ্রামে জলাবদ্ধতার চেয়ে বড় চ্যালেঞ্জ হবে 57টি খাল নালায় পড়ে প্রাণহানি ঠেকানো। অরক্ষিত হওয়ায় সেগুলো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। গত 8 বছরে মারা গেছেন 11 জন। এরই মধ্যে সিডিএ ও সিটি কর্পোরেশন স্থায়ী ও অস্থায়ীভাবে নির্মাণ করছে সুরক্ষা দেয়াল। নগরীর 41টি ওয়ার্ডের 57টি খাল ও ছোট বড় নালায় চলছে জলাবদ্ধতা নিরসনে নির্মাণ কাজ। কিন্তু উভয় পাশে নিরাপত্তা দেয়াল না থাকায় আতঙ্ক আর ভয়ে চলতে হয় পথচারীদের। নগরবিদরা বলছেন, প্রাণহানির দায় এড়াতে পারে না জলাবদ্ধতা নিরসনে দায়িত্বে থাকা সিডিএ ও সিটি কর্পোরেশন সহ নানা সংস্থা। জলাবদ্ধতা প্রকল্পের সাথে যারা জড়িত ওনাদেরও দায়বদ্ধতা আছে। তবে বর্তমান সম্প্রতি আমরা দেখছি যে সিটি মেয়র সিডিএ মিলে বেশ কিছু উদ্যোগে ভূমিকা পালন করেছে। তবে সিডিএ বলছে, বর্ষায় প্রাণহানি ঠেকাতে তাদের দায়িত্বে থাকা 36টি খালের মধ্যে 19টিতে ইতিমধ্যে পাকা দেয়াল নির্মাণ করা হয়েছে, বাকিগুলোতে চলছে কাজ। 19টা খালের ইতিমধ্যে আমরা ফেন্সিং দিয়ে ফেলেছি, বাকিগুলোতে আমরা ফেন্সিং দিয়েই আমরা এই যে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হয়েছে ড্রেন এবং খালের পাশে, এটা ফেন্সিং দিয়ে আমরা রোধ করব। এদিকে বর্ষা মৌসুমকে সামনে রেখে 57টি খালের উভয় পাশে অস্থায়ীভাবে বাঁশ দিয়ে নিরাপত্তা দেয়াল তৈরি করছে সিটি কর্পোরেশন। নগরীকে 6টি জোনে ভাগ করে 6 জন ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে দায়িত্ব। তারা সেখানে সর্ট আউট করছে, তাদের আইডেন্টিফাই করে আমাদেরকে একটা রিপোর্ট দিবে। অ্যাকর্ডিং টু রিপোর্টস আমরা সেগুলো ব্যবস্থা নিচ্ছি। বাদ যদি থাকে সেগুলো তারা সরিয়ে দিবে এবং সেখানে কোনো প্রিভেন্টিভ মেজার্সের প্রয়োজন হলে সেটা অ্যাটলিস্ট যদি টেম্পোরারি বেসিস হয় তাহলে বাঁশের একটা প্রিভেন্টিভ মেজার্স তারা নেবে। সবশেষ 18 এপ্রিল রাতে নগরীর চকবাজারে হিজলা খালে পড়ে প্রাণ হারায় 6 মাসের এক শিশু। 2017 সাল থেকে এ পর্যন্ত নালা ও খালে পড়ে মৃত্যু হয়েছে 11 জনের। গত এক সপ্তাহ আগে এই হিজলা খালে পড়ে 6 মাসের এক শিশুর মৃত্যু হয়। এরপর থেকে জলাবদ্ধতা প্রকল্প চলমান থাকায় এই খালটির মতো নগরীর 41টি ওয়ার্ডের খালগুলোতে এরকম বাঁশ দিয়ে নিরাপত্তা দেয়াল তৈরি করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। গাজীপুরে বন বিভাগের
জমি উদ্ধারে অভিযান চালায় যৌথ বাহিনী। সকালে শ্রীপুর উপজেলার তালতলি, পেলাইদ ও সাইটালিয়া গ্রামে যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযানে যায় বন বিভাগ। এ সময় অবৈধভাবে গড়ে তোলা 56টি বসতবাড়ি ও স্থাপনা উচ্ছেদ করা হয়। দখলমুক্ত করা হয় 4 একর বনভূমি। কর্মকর্তারা জানান, গত বছরের 5 আগস্টের পর এই অঞ্চলের বনভূমি দখল করে অনেক স্থাপনা গড়ে তোলা হয়েছে। নির্বিচারে কাটা হয়েছে বনের গাছপালা। দেশে বাড়ছে ক্যান্সার রোগী ও চিকিৎসা ব্যয়। উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতির পর খরচ বাড়বে আরও। এমন শঙ্কা থেকে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির চিকিৎসা সহজ ও সুলভ করতে বায়োটেক পদ্ধতি নিয়ে কাজ করছে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। তবে তা সফল করতে সরকারের নীতি সহায়তা চান তারা। দেশে দিনে নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন গড়ে 458 জন, আর মারা যাচ্ছেন 319 জন। ওরাল, ব্রেস্ট সহ কমপক্ষে 32 ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন তারা। এমন ভয়াবহ পরিসংখ্যানই তুলে ধরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির চিকিৎসাকে সহজ ও সুলভ করতে বায়োটেক প্রযুক্তি নিয়ে কাজ করছে দেশীয় ওষুধ কোম্পানিগুলো, যে প্রযুক্তিতে জীবাণু বা কোষ থেকে ওষুধ তৈরি করে তা ব্যবহার করা হবে চিকিৎসায়। কেমিক্যাল ওষুধ থেকে টোটাল বিজ্ঞানটা চলে যাচ্ছে বায়োটেকে। অ্যান্ড বায়োটেক মলিকুল স্বাস্থ্যের জন্য একেবারেই অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড যেটা আমরা মাংস খাই সেটার স্পেশালাইজ ফর্ম অফ টেকনোলজি ইউজ করে সেটাকে তৈরি করা হয়। উদ্যোক্তারা বলছেন, দেশে ওষুধের চাহিদার প্রায় 98% পূরণ করে রপ্তানি বাজার ধরলেও উদ্ভাবনে এখনো পিছিয়ে তারা। এর মধ্যে আবার উন্নয়নশীল দেশের স্বীকৃতি মিললে ক্যান্সার সহ জটিল রোগের চিকিৎসায় বিদেশি ওষুধ উৎপাদনে মেনে চলতে হবে পেটেন্ট গাইডলাইন, যা বাড়াবে খরচও। এ অবস্থায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে নীতি সহায়তা চান তারা। ওয়ান ফার্মা হলো ক্যান্সারের একটা প্ল্যান্ট করলো, একটা অত্যাধুনিক প্ল্যান্ট, অনেকগুলা দেশের সঙ্গে দেশে একটা এক্সপোর্ট করার মতো এমইউ হয়েছে। মাস পিপল যেন একটু বেটার দামে, একটু কম প্রাইসে তারা ভালো হেলথ কেয়ার পায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসায় বিদেশি ওষুধের নির্ভরতা কমলে সাশ্রয়ী মূল্যে সেবা পাবেন দেশের মানুষ। এর জন্য সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগের তাগিদ তাদের। ক্যান্সার বা এই ধরনের যে জটিল ধরনের ওষুধ লাগে, যেগুলোতে সাধারণ ওষুধ দিয়ে হয় না, সেগুলোতে আমরা এখনও পিছিয়ে আছি। সরকারিভাবে এই উদ্যোগগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত। রপ্তানি করে যে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনেরও একটা বড় জায়গা হয়ে দাঁড়াবে। সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 1.5 শতাধিক কারখানায় 5000 ব্র্যান্ডের 8000-এরও বেশি ওষুধ উৎপাদন করে বাংলাদেশ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। যুগ পাল্টায়, বদলে যায় প্রযুক্তি, তারপরেও ইতিহাসের সাক্ষী হয়ে টিকে থাকে অনেক কিছুই। তেমনই এক প্রযুক্তি TNT সার্ভিস বা ল্যান্ডফোন। হারিয়ে যেতে বসা এই সেবার প্রয়োজন অনেকাংশেই ফুরিয়েছে আধুনিকতার ভিড়ে। যে অল্প কোটি জায়গায় ল্যান্ডফোন সার্ভিস টিকে আছে, সেখানেও নিরবচ্ছিন্ন সেবা দিতে পারছে না এক সময়ের যোগাযোগের অন্যতম এই মাধ্যমটি। স্বাস্থ্যসেবা, সম্প্রচার সেবা থেকে শুরু করে সরকারি বেসরকারি বহু অফিসে ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবহারকারীদের। শিফাত শাহরিয়ারের ছবিতে মনির হোসেনের রিপোর্ট। একসময়ের পরিচিত এই শব্দ এখন শুনতে পাওয়া যায় কালে ভদ্রে। একটা সময় যোগাযোগের জনপ্রিয় মাধ্যম টেলিফোন ছিল ঘরে ঘরে, তবে কালের বিবর্তে আজকের চিত্রটা ভিন্ন। বর্তমানে মুঠোফোন জীবনের এতটাই অবিচ্ছেদ্য যে সেই দাপটে যেন হারিয়ে গেছে ল্যান্ডলাইন টেলিফোন। তবে এই সেবা নিশ্চিহ্ন হয়ে গেছে তেমনটা বলার সুযোগ নেই, যে কারণে বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, হাসপাতাল, রেস্তোরাঁ সহ অনেক বাসাবাড়িতে এখনও ব্যবহৃত হয় ল্যান্ডলাইনের এই টেলিফোন। তবে ব্যবহারকারীর সংখ্যা কমলেও ভোগান্তি কমেনি। কদিন পরপরই বিচ্ছিন্ন হয়ে যায় TNT লাইন, ফলে বিপাকে পড়তে হয় গ্রাহকদের। অভিযোগের পর লাইন ঠিক করা হলেও দু একদিন না যেতেই আবারও একই ভোগান্তি। এই যেমন রাজধানীর হাতিরপুল, বাংলা মোটর, কাঁঠালবাগান এলাকার ব্যবহারকারীরা এই ভোগান্তিতে পড়ছেন নিয়মিত। মূল সমস্যাটা হচ্ছে ভিউয়ার্সরা আমাদের সাথে কোনো ধরনের কমিউনিকেশন করতে পারে না। আরেকটা সমস্যা হয়, রিপোর্টাররা যখন লাইভে থাকে তখন আমাদের প্রোডাকশন টিম এবং আমাদের প্রেজেন্টার ওই টাইমে ওনার সাথে কিন্তু কমিউনিকেটটা কিন্তু করতে পারে না। প্রতিবারই ওনাদের কাছ থেকে আমরা আশ্বাস পাই যে স্থায়ী সমাধান হয়ে যাবে, আমরা করছি, দেখছি,
কিন্তু তারপরেও তো আমরা এই প্রবলেম আমরা ফেস করছি রেগুলার বেসিসে। এটার উপরে বেস করে আমাদের যেমন রাতের যে পেশেন্টগুলো বা দিনে 24 ঘন্টা যে পেশেন্টগুলো কল দেয় হটলাইনে, কিন্তু সেই হটলাইনটা যদি আমাদের ব্যাহত ঘটে তাহলে আমাদের সার্ভিস দিতেও সমস্যা হয়। আমরা প্রায় তাদের সাথে যোগাযোগ করি, ওনারা বিভিন্ন কজ দেখান যে ওনাদের লাইন কেটে দিচ্ছে বা আদার্স আরও টেকনিক্যাল প্রবলেম আছে, তো ওনারা দেখে ওই আপনার সমাধান করার চেষ্টা করেন। বারবার সংযোগ বিচ্ছিন্নের কথা স্বীকার করে বিকল্প হিসেবে স্থায়ী সমাধানের কথা জানায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড BTCL। কর্তৃপক্ষ জানায় অপটিক্যাল ফাইবারের মাধ্যমে টেলিফোন ও ইন্টারনেট সেবার স্থায়ী প্যাকেজ নিয়ে কাজ করছেন তারা। কিছু কারণ আছে হচ্ছে আপনার এখানে মানে চুরি জাতীয় জিনিসপত্র হয়, আমাদের আন্ডারগ্রাউন্ড কেবল আছে, অনেক সময় সিটি কর্পোরেশন থেকে আমরা পারমিশন পাই না, কিন্তু গ্রাহকের অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত সমাধানের জন্য এটা ওভারহেড করে আমরা লাইনটা চালু করে দিই, যাতে গ্রাহক কোনো আমাদের টেলিফোন সেবাটা বঞ্চিত না পায়। যে গ্রাহকের সমস্যার সম্মুখীন হচ্ছে ওনারা যদি আমাদের সাথে যোগাযোগ করে তাহলে আমরা ওনাদের কপারের পরিবর্তে বর্তমান যে দ্রুতগতির যে ইন্টারনেট, টেলিফোন প্লাস ইন্টারনেট, এই সার্ভিসটা আমরা প্রোভাইড করতে পারবো। এছাড়া সারা দেশে গ্রাহকদের উন্নত সেবা দিতে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি গঠন করেছে র্যাপিড রেসপন্স টিম, যারা সংযোগ ভোগান্তি নিরসনে দিনরাত সেবা দেবেন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ইতালির রোমের সান্তা মারিয়া মেজর বাসিলিকায় সমাহিত হলেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। এর আগে শনিবার সকালে ভ্যাটিকানে লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে তার শেষকৃত্য অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। প্রথা ভেঙে ভ্যাটিকানে নয়, বরং রোমের সান্তা মারিয়া মেজর বাসিলিকায় সমাহিত হলেন পোপ ফ্রান্সিস। কাঠের তৈরি কফিন, 14 জন সাদা দস্তানা পরিহিত পালবিয়ার বহন করে সেন্ট পিটার্স বাসিলিকার প্রধান দরজা দিয়ে বের হন। এরপর বাইরে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে শেষ বিদায় জানানো হয়। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় জনসমুদ্রে পরিণত হয় ভ্যাটিকান সিটি। শেষ বিদায়ে ঢল নামে লাখো মানুষের। কানায় পিটার্স স্কয়ার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। পোপের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। এছাড়া বেশ কয়েকটি দেশের রাজারানী, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ অনেক নেতাকেই দেখা যায়। পোপকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানে জড়ো হন 2 লাখের বেশি ভক্ত ও সমর্থক। পোপের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছিলাম। এসব সহজে কাটিয়ে ওঠা সম্ভব নয়। পোপ ফ্রান্সিস ছিলেন সাধারণ মানুষের কাছে অতি প্রিয়। আমরা নতুন একজন পোপ পাবো, তার আদর্শ নিয়েই সামনের পথ চলা হবে। আমরা এখানে তাকে সম্মান জানাতে এসেছি, কারণ তিনি সবসময় বলতেন, আমার জন্য প্রার্থনা করতে ভুলবে না। 88 বছর বয়সে মৃত্যুবরণ করা এই পোপ নিজের অন্তিম যাত্রার রীতিনীতি নিজেই নির্ধারণ করেছিলেন। একটি সাধারণ কবর, কেবল একটি নাম লেখা, ফ্রান্সিসকাস। কাকলি আখতার, সময় সংবাদ। সাগরিকা টেস্টকে সামনে রেখে চট্টগ্রামে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। এই টেস্ট জিততে ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নিতে বললেন উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী অনিক। অন্যদিকে সিলেট থেকে চট্টগ্রামের কন্ডিশন আলাদা মানলেও জয় ভিন্ন অন্য কোনো কিছু ভাবছে না জিম্বাবুয়ে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। ঘরের মাঠে জিম্বাবুয়েকে হারানোর লক্ষ্য নিয়ে টেস্ট সিরিজ শুরু করেছিল টাইগাররা। উল্টো হার দিয়ে সিরিজ শুরু করতে হয়েছে স্বাগতিক বাংলাদেশকে। সিলেটে 2 টেস্টের সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে এগিয়ে যায় জিম্বাবুয়ে। সেই কারণে চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর নাজমুল হোসেন শান্ত বাহিনী। প্রথম ম্যাচ হেরে বাংলাদেশের সামনে এখন মান বাঁচানোর লড়াই। তাই সাগরপাড়ের স্টেডিয়ামে দুপুরে অনুশীলনে নেমে তপ্ত রোদেও ছিল সবাই সিরিয়াস। যে কোনোভাবেই বাঁচাতে হবে সিরিজকে। প্রায় 2 বছর পর দলে ফিরেছেন এনামুল হক বিজয়, একই সাথে দলে জায়গা পেয়েছেন স্পিনার তানভীর ইসলাম। সিলেটে ব্যাটে বলে নতুন বলের পারফরমেন্স ভুগিয়েছে দলকে। টপ অর্ডার ব্যাটসম্যানরা পারেনি দলকে ভালো শুরু এনে দিতে, পেসাররা পারেনি কোনো ইনিংসে দ্রুত উইকেট নিতে। তবে টপ অর্ডারের ভোগান্তি এখন সবচেয়ে বেশি দৃশ্যমান। প্রায় 3 বছর ধরে উদ্বোধনী জুটিতে 17 রান পায় না বাংলাদেশ। সবশেষ 13 ইনিংসে 50 রানের জুটিও করতে পারেনি ওপেনাররা। ঘুরে দাঁড়ানোর অভিযানে তাই টপ অর্ডার ব্যাটসম্যানদের বড় দায়িত্ব নিতে হবে বলে সংবাদ সম্মেলনে এসে উইকেট কিপার ও ব্যাটসম্যান জাকের আলী অনিক জানান, আমরা ব্যাটিংয়ে স্ট্রাগল করছি। ব্যাটিং খারাপ হওয়ার কারণেই সংগ্রাম করছে দল। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং মূল ফোকাস থাকবে বলে জানান তিনি। সিনিয়ররা যাবেন,
স্বাভাবিক, ইয়াং প্লেয়ারদের আসতে একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগতে পারে, এটা স্বাভাবিক। তো আমার কাছে মনে হয় এটা কয়েকদিন সময় লাগবে। হারা তো যে কোনো কারোর কাছেই হারা যায়, বাট আমার কাছে মনে হয় যে আমাদের প্রসেসটা ঠিক থাকা উচিত। যার সাথেই খেলি, ব্যাটিংয়ের জন্যই ম্যাচটা স্ট্রাগল করতে হয়েছে। সো অবশ্যই ফোকাস থাকবে যেন ব্যাটিংটা ভালো হয়। এদিকে প্রথম টেস্টে জিতে অনেকটা ফুরফুরে মেজাজে থাকা জিম্বাবুয়ে দলও সেরে নিয়েছে অনুশীলন। সিলেটের থেকে চট্টগ্রামের কন্ডিশন ভিন্ন, চ্যালেঞ্জ মেনে নিয়েই জয় ভিন্ন, অন্য কিছু ভাবছে না জিম্বাবুয়ে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে 28 এপ্রিল শুরু হবে দ্বিতীয় টেস্ট। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সংবিধানে বহুত্ববাদ চায় না জামায়াত। সরকার রাষ্ট্রপতির মেয়াদ 4 বছরের পক্ষে নয়। দলটি একমত দ্বিকক্ষ সংসদে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দাবি। সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র রুখতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপির। প্রধান উপদেষ্টার মামলা বাতিল হলে বিএনপি নেতাকর্মীদের কেন নয়, প্রশ্ন রিজভির। এবং কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত জুড়ে ব্যাপক ধরপাকড়। গুজরাটে 1000-এর বেশি বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।